আজকে আমরা আলোচনা করব রোমান্টিক পিরিয়ড। তো তোমাদের ইন্টারভিউর পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে দেখো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে তোমাদের প্রশ্ন ধরবে এবং তার মধ্যে কিন্তু তোমাকে কয়েকটা পিরিয়ড বা কয়েকটা এজ খুব ভালো করে যেতে হবে। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রোমান্টিক পিরিয়ড, ঠিক আছে। আর আরও কিছু পিরিয়ড আছে, যেমন আমরা বলতে পারি এর পরে রাখতে পারি ভিক্টোরিয়ান পিরিয়ড, ওকে, তারপরে মিডল ইংলিশ পিরিয়ড। তো এই জায়গাগুলো কিন্তু এই তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন ধরবে, বিশেষ করে তোমাকে যদি এমন প্রশ্ন ধরে যে তোমার কোন পিরিয়ডের রাইটিং ভালো লাগে বা কোন পিরিয়ডের রাইটারদের তোমার পছন্দ, তখন যদি তুমি রোমান্টিক পিরিয়ডের নাম করো বা তোমাকে এরকম প্রশ্ন করবে যে হু ইজ ইয়োর ফেভারিট অথর অর রাইটার, তখন যদি তুমি জন, শেলি, কিটস এদের নাম করে থাকো, তখন কিন্তু তোমাকে রোমান্টিক পিরিয়ড থেকে প্রশ্ন ধরবে, ঠিক আছে। তো মেনলি আজকে আমরা আলোচনা করবো রোমান্টিক পিরিয়ড কোন জায়গাগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। চলো আমরা দেখে নেবো আজকের ভিডিওতে। আমরা এখানে কিছু বেসিক প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করব এবং তারপরে আমরা পার্ট করে আমাদের যেসব রাইটাররা আছে এই যুগের ইম্পর্টেন্ট রাইটার, ইম্পর্টেন্ট লেখাগুলো, সেখান থেকে কয়েকটা টার্ম কিভাবে প্রশ্ন হয় সবগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। তো চলো শুরু করছি আমরা বেসিক কিছু প্রশ্ন দিয়ে আমাদের রোমান্টিক পিরিয়ড থেকে, ওকে। তার আগে যাওয়ার আগে একটুখানি বলে নিই, আমাদের কিন্তু এই ইন্টারভিউর জন্য একটা কমপ্লিট গাইড বুক আছে, তোমরা চাইলে এটা নিতে পারো। তোমরা যারা নিয়েছো অলরেডি, দেখো আমরা বিষয়টা হচ্ছে এখানে তোমার এই ইন্টারভিউর জন্য তোমার এখান থেকে মোটামুটি 80 থেকে 90% কভার হয়ে যাবে তোমার এই ইবুকটার থেকে। 80 থেকে 90% কেন বললাম, কারণ এখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবে না, কারণ দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দিনে দিনে চেঞ্জ হয় আর কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভার্স সিলেবাস, সেজন্য আমি এখানে অ্যাড করিনি। আর একটা জিনিস যেটা তোমরা পাবে না, তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এক একজনের ডিস্ট্রিক্ট এক এক রকম, সেইটা একটু পাবে না। বাকি সবগুলো তোমাদের, ওই জন্য বললাম যে 80 থেকে 90% তোমার ইন্টারভিউর জন্য কভার হয়ে যাবে এখান থেকে। সব কিছুই আছে এর মধ্যে, চাইলে তোমরা দেখতে পারো এবং এটার প্রাইস আছে 199। যাদের দরকার অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, এখানে নাম্বার দেখো দেওয়া আছে, বা এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমার যদি ইন্টারভিউর জন্য একটা কমপ্লিট গাইড বুক প্রয়োজন হয়, তাহলে তোমরা এটা অবশ্যই, এই বইটা আমি বলবো তোমাদের জন্য, তোমরা দেখতে পারো। আমরা কিন্তু অলরেডি এর উপরে একটা কমপ্লিট ভিডিও করে দিয়েছি, তোমরা চাইলে চ্যানেলে ভিজিট করে বা এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে নেবো, দেখে নিতে পারো এখানে কি সম্পর্কে বলা আছে, ঠিক আছে। আর এর খুব সুন্দর আমরা তোমাদের কাছ থেকে ফিডব্যাকও পেয়েছি, প্রচুর ফিডব্যাক পেয়েছি। আমি কয়েকটা তোমাদের শেয়ার করেছিলাম, পারলে আজকেও তোমাদের একদম শেষে কিছু ফিডব্যাক আমরা শেয়ার করব, ঠিক আছে, এই বুক রিলেটেড। তো ইন্টারভিউকে তুমি যদি নিজেকে একটু এগিয়ে রাখতে চাও, তাহলে অবশ্যই তোমার জন্য এই বুকটা তুমি দেখতে পারো। চলো এবার আমরা যাচ্ছি আমাদের মেন যে টপিক আলোচনা করব সেই টপিকটা নিয়ে। দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে আছে যে হোয়াট ইজ মিন বাই রোমান্টিসিজম। তোমার রোমান্টিক পিরিয়ড থেকে বা রোমান্টিক এজ থেকে একটা কমন জেনারেল কোশ্চেন, তুমি রোমান্টিসিজম বলতে কি বোঝো। তো রোমান্টিসিজম আমরা যদি বাংলায় বলি, দেখো রোমান্টিসিজম কিছুই না, এটা একটা মুভমেন্ট, এটা একটা আর্টিস্টিক লিটারারি মুভমেন্ট আমরা বলতে পারি, যার টাইম পিরিয়ডটা মোটামুটি এটা আছে, ঠিক আছে। এবার এখানে তোমাকে সেটা বলে এবং এই রোমান্টিক পিরিয়ডের যে ক্যারেক্টারিস্টিকগুলো সেইগুলো একটু মেনশন করে দিতে হবে, ব্যাস তোমার হয়ে যাবে যে হোয়াট ইজ মিন বাই রোমান্টিসিজম। যেমন আমি এখানে আনসার একটু করে দিয়েছি, চাইলে তোমরা একটু দেখে নেবে। যেমন রোমান্টিসিজম ওয়াজ আ লিটারারি অ্যান্ড আর্টিস্টিক মুভমেন্ট, যার টাইম পিরিয়ড হচ্ছে মোটামুটি একটু এদিক ওদিক হতে পারে, বাট এটাই ধরা হয় 1798 থেকে 1837 এরপর থেকে আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দ্যাট এমফাসাইজড, যেটা এমফাসাইজ করে কিসের উপরে, ইমোশনের উপরে, ইমাজিনেশনের উপরে, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড ডিপ লাভ ফর নেচার। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যখনই জিজ্ঞাসা করবে যে রোমান্টিসিজমের তোমরা কয়েকটি ফিচার্স বলো, বৈশিষ্ট্য বলো বা ক্যারেক্টারিস্টিক বলো, এই কথাটা কিন্তু অবশ্যই বলবে যে লাভ ফর নেচার, কারণ এখানে আমরা পাবো কিটসকে পাবো, ঠিক আছে, কিডসকে পাবো, শেলিকে পাবো, তাদের লেখা তোমরা পড়েছো অলরেডি সিলেবাসে। তো সেখানে দেখবে এই যে লাভ ফর নেচার এই জিনিসটা আছে। আরও এখানে কয়েকটা ফিচার, মানে আমরা যদি ক্যারেক্টারিস্টিকের কথা বলি, সেটা হচ্ছে ইমাজিনেশনের একটা ইম্পর্টেন্ট ভূমিকা আছে এখানে, ঠিক আছে। এইগুলো মোটামুটি তোমাকে একটু বলতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এখানে এরকমই বলবে যে লাভ ফর নেচার, রিয়াক্টিং এগেনস্ট দ্য কোল্ড রিজন অ্যান্ড দ্য ওয়ার্ডার অফ নিও ক্লাসিক্যাল এজ, যেটা নিও ক্লাসিক্যাল এজের এগেনস্টে কথা বলে, ঠিক আছে। তো রোমান্টিসিজম হচ্ছে এটাই একটা লিটারারি মুভমেন্ট বলে তোমরা মোটামুটি এর ফিচার্সগুলো বললে কমপ্লিট হয়ে যাবে যে হোয়াট ইজ রোমান্টিসিজম। একটা জেনারেল কমন কোশ্চেন রোমান্টিক পিরিয়ড থেকে, ঠিক আছে। এবং রোমান্টিক পিরিয়ডের টাইম লাইনটা একটু মনে রাখবে। আমরা কিন্তু আমাদের যদিও ইবুক এগুলো সবই দেওয়া আছে, প্রত্যেকটা এজের টাইম পিরিয়ড দেওয়া আছে, তোমাকে যে কোনো একটা এজের টাইম পিরিয়ড ধরতে পারে বা মেজর এজগুলোর পরপর তোমাকে টাইম পিরিয়ড ধরতেও পারে, সেই অ্যাংলো সেকশন থেকে মডার্ন পর্যন্ত, ওকে। চলো
এবার আমরা যদি নেক্সট কোশ্চেন দেখি, দেখো হোয়াট আর দ্য চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিক এজ। রোমান্টিক এজের ক্যারেক্টারিস্টিক একদম জেনারেল প্রশ্ন এবং কমন প্রশ্ন। তো এখানে তোমাকে সেই একই জিনিস বলতে হবে, ইমোশন, ইমাজিনেশন, লাভ অফ নেচার, ইন্টারেস্ট ইন দ্য পাস্ট, এবং এখানে বলতে হবে যে চাইল্ডহুডের একটা ব্যাপার আছে, ঠিক আছে, গ্লোরিফিকেশন অফ দ্য কমন ম্যান, এই যে কমন ম্যান, তারপরে সুপার ন্যাচারালিজম। এই সুপার ন্যাচারালিজমের ক্ষেত্রে এটা কার বৈশিষ্ট্য বলো তো? এটা আমরা পাবো কোলরিজের বৈশিষ্ট্য। সেও কিন্তু এই পিরিয়ডের কবি। আমরা এদের সম্পর্কে আলাদা করে এই ভিডিওতেই আলোচনা করব, তো শেষের দিকে আছে, তো এটা জাস্ট একটু বলে দিলাম। সুপার ন্যাচারালিজমের কথাটা আমাদের কোলরিজের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, ঠিক আছে। ফ্রিডম অফ এক্সপ্রেশন আর দ্য চিফ ট্রেডস, এইগুলো হচ্ছে মেন বৈশিষ্ট্য এই রোমান্টিক এজের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে আরও অ্যাড করতে পারো যে হচ্ছে কনসোলেশনের যে ব্যাপারটা, ঠিক আছে, যেটা আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রিতে দেখতে পাবো। ক্লিয়ার? তো এই মোটামুটি ফিচার্সগুলো তোমাকে বলতে হবে যখন রোমান্টিক এজের ক্যারেক্টারিস্টিক তোমাকে জিজ্ঞাসা করবে। নেক্সট প্রশ্নে আমরা যাব। দেখো, হোয়াট হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্স দ্য রাইজ অফ রোমান্টিসিজম। রোমান্টিসিজমের এই যে উত্থানে সাহায্য করেছিল কোন হিস্টোরিক্যাল ফ্যাক্ট বা সোশ্যাল ফ্যাক্টর, সেটা খুবই ইম্পর্টেন্ট, এবং যেটার মোস্ট মানে সবার আগে যে নামটা বলতে হবে সেটা হচ্ছে দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। এই কথাটা কিন্তু খুবই উল্লেখযোগ্য, এবং এই ফ্রেঞ্চ রেভলিউশনের দ্বারা সব থেকে বেশি যে প্রভাবিত হয়েছিল যে লেখক, আমরা তার নাম বলবো কে না, আমরা তার নাম বলবো হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এখানে বলছে হোয়াট হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্স দ্য রাইজ অফ রোমান্টিসিজম। তো প্রথমে ফ্রেঞ্চ রেভলিউশন, তারপরে বলতে হবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড পলিটিক্যাল আনরেস্ট। সেই সময়কার পলিটিক্যাল আনরেস্ট কী করেছিল? ইন্সপায়ার্ড রাইটার্স টু ভ্যালু লিবার্টি, রাইটার্সদেরকে ইন্সপায়ার্ড করেছিল, ঠিক আছে, টু ভ্যালু লিবার্টি, হিউম্যান ইমোশন অ্যান্ড রিটার্ন টু নেচার। এই লাইনটাও খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এগুলো একদম বেসিক প্রশ্ন, তোমাকে যখনই রোমান্টিক পিরিয়ড থেকে প্রশ্ন ধরবে। আর রোমান্টিক পিরিয়ড সব থেকে ইম্পর্টেন্ট হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে তোমাদের ইন্টারভিউয়ের জন্য। এরপরে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডটাও ইম্পর্টেন্ট, সেটা নিয়ে একদিন আলোচনা করব। তারপরে আমরা বলতে পারি এলিজাবেথান পিরিয়ডে আছে, যেটা মিডল ইংলিশ পিরিয়ডে এরকম আছে, সেগুলো আমরা আলোচনা করব। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি বলবো তোমাদের রোমান্টিক পিরিয়ড। নেক্সট একটা প্রশ্ন যদি আলোচনা করি, হোয়াই ইজ লিরিক্যাল ব্যালাড কনসিডার দ্য ম্যানিফেস্টো অফ রোমান্টিক মুভমেন্ট। এই যে রোমান্টিক মুভমেন্ট বা রোমান্টিসিজম, এর হচ্ছে ম্যানিফেস্টো বলা হয় লিরিক্যাল ব্যালাডসকে। কেন লিরিক্যাল ব্যালাডস এতটা ইম্পর্টেন্ট? এই লিরিক্যাল ব্যালাডস একটা যৌথভাবে লেখা হয়েছিল, আমরা জানি, ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের দ্বারা। তো কেন এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা মোটামুটি পাবলিশ হয়, আমরা লুসি পোয়েম পড়ার সময় পড়েছি, যেটা পাবলিশ হয়েছিল 1798-এ। কার দ্বারা? বাই ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ, এদের যৌথ উদ্যোগে এটা পাবলিশ হয়, ঠিক আছে। লিরিক্যাল ব্যালাডস ইন্ট্রোডিউসড সিম্পল ল্যাঙ্গুয়েজ, রুরাল থিমস। লিরিক্যাল ব্যালাডসের মধ্যে যে পোয়েমগুলো আছে সেগুলোর মোটামুটি সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা, তাদের থিমগুলো হচ্ছে রুরাল অ্যান্ড ইমোশনাল ডেপথ তার মধ্যে খুবই পরিমাণে আছে, ঠিক আছে। মার্কিং দ্য অফিসিয়াল বার্থ অফ ইংলিশ রোমান্টিসিজম, সেই জন্য এটাকে মোটামুটি একটা বার্থ অফ ইংলিশ রোমান্টিসিজম বলা হয় এই লিরিক্যাল ব্যালাডসটাকে, ঠিক আছে। এবং এটা কার, এই দুজনের নামটা কিন্তু মনে রাখতে হবে, যে ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এস.টি. কোলরিজ। ক্লিয়ার? নেক্সট একটা প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য রোল অফ ইমাজিনেশন ইন রোমান্টিক পোয়েট্রি। এই যে রোমান্টিক পোয়েট্রির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে ইমাজিনেশন। তো ইমাজিনেশনের রোলটা কি, এটা একটু দেখে রাখবে। ইমাজিনেশন ইজ দ্য ক্রিয়েটিভ পাওয়ার দ্যাট শেপস রিয়ালিটি ইনটু বিউটি অ্যান্ড ট্রুথ। এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট লাইন এই কোশ্চেনের ক্ষেত্রে, ঠিক আছে। ইট ট্রান্সফর্মস অর্ডিনারি এক্সপিরিয়েন্স ইনটু পোয়েটিক ভিশন। এটা একটুখানি দেখে নেবে। নেক্সট আমরা যদি প্রশ্ন বলি, সেটা হচ্ছে হাউ ডিড দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ইনফ্লুয়েন্স দ্য রোমান্টিক রাইটার্স। এই রোমান্টিক রাইটার্সদের মানে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স কিন্তু খুব বেশি প্রভাবিত করেছিল, মানে প্রভাবিত হয়েছিল যে সে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা মাথায় রাখবে, ওকে। তো এটা কি বলছে, হাউ ডিড দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ইনফ্লুয়েন্স দ্য রোমান্টিক রাইটার্স। ইট ইন্সপায়ার্ড আইডিয়ালস অফ লিবার্টি, equality and fraternity, encouraging poets like Wordsworth and Shelley to write about freedom and human dignity, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ওয়ার্ডসওয়ার্থের নাম সবার আগে রাখবে, অ্যান্ড দেন শেলির নামটাও কিন্তু রাখবে, খুব ইম্পর্টেন্ট রোমান্টিক পিরিয়ডের জন্য। নেক্সট, আচ্ছা, এখানে আরও একটা কথা একটুখানি বলে রাখি, এই পিডিএফ যে তোমরা যেটা দেখছো, এটা তোমাদের যদি প্রয়োজন হয়, এটা তোমরা অবশ্যই টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। টেলিগ্রামে আমি এটা দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম থেকে এটা ডাউনলোড করে নেবে। এর
টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশানে, সেখান থেকে টাচ করে জাস্ট ক্লিক করে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু আমরা এটা শেয়ার করে দেবো, যাদের দরকার অবশ্যই নিয়ে নেবে। এবং যারা আমাদের অলরেডি ইবুকটা নিয়েছে তাদেরকেও বলবো এটা কিন্তু ওর সঙ্গে অ্যাড করে নেবে, এটা ইম্পর্টেন্ট, এটাও ওর মধ্যে নিয়ে নেবে, মানে তোমরাও সকলে এটা নিয়ে নেবে, ঠিক আছে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও একটু দেখে নেবে, আমি টেলিগ্রামে দিয়ে দেবো। আর টেলিগ্রামে সবাইকে বলবো অ্যাড হওয়ার জন্য, সেখানে বিভিন্ন রকম তোমরা ইনফরমেশান পেয়ে যাবে তোমাদের এক্সাম রিলেটেড। চলো নেক্সট কোশ্চেন একটা আসে, হোয়াট ওয়াজ দ্য রোম্যান্টিক অ্যাটিটিউড টুয়ার্ডস নেচার? নেচারের প্রতি রোম্যান্টিক অ্যাটিটিউডটা কেমন ছিল, ঠিক আছে? এগুলো জাস্ট একটু দেখে রাখবে। নেচার ওয়াজ সিন অ্যাজ আ লিভিং স্পিরিট। এই রোম্যান্টিক পিরিয়ডে নেচারকে একদম একটা মানে সোর্স অফ ইন্সপিরেশন হিসেবে দেখা হতো নেচারকে, বা নেচার ওয়াজ সিন অ্যাজ আ লিভিং স্পিরিট, ঠিক আছে? নেচারকে একদম লিভিং স্পিরিট হিসেবে দেখা হতো, একজন টিচার হিসেবে দেখা হতো, যেটা আমরা কোন কবিতায় পেয়েছি? আমরা পেয়েছি লুসি পোয়েমে। কোন লুসি পোয়েমে? শি ডোয়েল্ট ইন সান অ্যান্ড শাওয়ার, এই সরি আমি ভুল বললাম, 3 years she grew in sun and shower, সেখানে টিচার হিসেবে কাজ করছে। অ্যান্ড সোর্স অফ মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল রিনিউয়াল, নট জাস্ট এ ব্যাকগ্রাউন্ড অফ ফর হিউম্যান লাইফ, ঠিক আছে? আরও কিন্তু খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে, আমি এখনও বলছি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আমি জাস্ট কয়েকটা বেসিক প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে, সেইগুলো কিন্তু আলোচনা আমরা করব, ইম্পর্টেন্ট প্রশ্নের পরে আছে কিন্তু, ঠিক আছে? এইবার দেখো আমরা একটু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে জেনে নেব, ঠিক আছে? এই পিরিয়ডের মোটামুটি ইম্পর্টেন্ট রাইটারদের মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আমরা পাবো, আমরা পাবো কোলরিজকে পাবো, ঠিক আছে? আমরা পাবো বাইরনকে পাবো, আমরা পাবো পিবি শেলিকে পাবো, আমরা পাবো জন কিটসকে পাবো। এই কয়েকজনের নাম অবশ্যই ইম্পর্টেন্ট, এবং এই পোয়েট্রির জন্য এগুলো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট জায়গা তোমাদের এরকম ধরতে পারে যে রোম্যান্টিক পিরিয়ডের কবি ছাড়া কোনো একজন এসেইস্টের নাম বলো তো, বা সেই এসেইস্ট কেন ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে ড্রিম চিলড্রেন আমরা পড়েছি ল্যাম্বের লেখা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ল্যাম্বের নামটা কিন্তু সেই প্রশ্ন আছে অলরেডি, আমি সেখানে তোমাদের যাবো আর সেগুলো দেখাবো, আলোচনা করব। তো এখানে আমরা মোটামুটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে একটু দেখে নেবো, কারণ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইম্পর্টেন্ট। তিনি জন্মগ্রহণ করেছিলেন, সরি এটা হ্যাঁ এটা ডায়েড হয়ে গেছে, ইনি মানে জন্মগ্রহণ করেছিলেন সেটা নেই এখানে, কোনো রকমভাবে মিস হয়ে গেছে। তো এখানে চাইলে একটুখানি অ্যাড করে নেবে যে কবে জন্মগ্রহণ করে, ঠিক আছে? এখানে একটুখানি অ্যাড করে নেবে, এটা মোটামুটি সালটা মনে রাখলেই হবে। তিনি জন্মগ্রহণ করেন 7th এপ্রিল, ঠিক আছে? 7th এপ্রিল 770, এটা একটু মনে রাখবে। আর তিনি মারা যান হচ্ছে 1850-এ ইংল্যান্ডে, ওকে? তারপরে হচ্ছে তিনি কি জন্য খ্যাতি, তার মানে নোন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ রোম্যান্টিক পোয়েট্রি, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ রোম্যান্টিক পোয়েট্রি, ঠিক আছে? এমনি আমরা জানি যে ফাদার অফ পোয়েট্রি বলা হয় জিওফ্রে চসারকে, ঠিক আছে? কিন্তু ফাদার অফ ইংলিশ রোম্যান্টিক পোয়েট্রি, রোম্যান্টিক কথাটা মেনশন করলে তখন কিন্তু তোমরা অবশ্যই ওয়ার্ডসওয়ার্থের নামটা নেবে, ঠিক আছে? ওয়ার্ডসওয়ার্থ হবে সঠিক আনসার। অ্যান্ড তাকে বলা হয় দ্য হাই প্রিস্ট অফ নেচার। কেন বলা হয় এই হাই প্রিস্ট অফ নেচার, কেন বলা? এর একটা প্রশ্ন আছে, আমি আলোচনা করবো এরপরে আছে। তো মেজর ইন্সপিরেশন দেখতে গেলে দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য লেক ডিস্ট্রিক্ট। এই ইংল্যান্ডের একটা ডিস্ট্রিক্ট ছিল, তার নাম হচ্ছে লেক। সেই লেক ডিস্ট্রিক্টের একটা মানে অপরূপ দৃশ্য তাকে ইন্সপায়ার করেছিল, ঠিক আছে? একে বলা হয় দ্য ন্যাচারাল বিউটি অফ লেক ডিস্ট্রিক্ট হুইচ শেপড হিজ পোয়েটিক ভিশন। এবং সেখান থেকেই তার মোটামুটি যে এই যে নেচারের প্রতি ভালো লাগা, এই যে নেচারকে নিয়ে কবিতা লেখা, সেখান থেকেই জন্মেছিল। লেক ডিস্ট্রিক্টে তিনি মোটামুটি থাকতেন, এবং এটা একটা ইংল্যান্ডের একটা ডিস্ট্রিক্ট, ঠিক আছে? লেক ডিস্ট্রিক্ট অবশ্যই নামটা ইম্পর্টেন্ট, এবং সেখান থেকেই তিনি মোটামুটি ইন্সপিরেশন পেয়েছিলেন। তাই এটাকে বলা হয় মেজর ইন্সপিরেশনের মধ্যে, এটাকে আমরা রাখতে পারি দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য লেক ডিস্ট্রিক্ট হুইচ শেপ হিজ পোয়েটিক ভিশন। কোলাবোরেশনটা কি ইম্পর্টেন্ট, যেটা বললাম পাবলিশ লিরিক্যাল ব্যালাডস এই যে 1798-এ কোলরিজের সঙ্গে, ঠিক আছে? মেকিং দ্য বিগিনিং অফ দ্য রোম্যান্টিক এজ, এবং এটাকেই মোটামুটি বার্থ বা বিগিনিং অফ রোম্যান্টিক এজ বলা হয় লিরিক্যাল ব্যালাডসটাকে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস ডিক্লেয়ার দ্যাট পোয়েট্রি, খুবই খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা, যে কবিতা সম্পর্কে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী বলেছেন। দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। এই লাইনটা কিন্তু বিখ্যাত একটা লাইন, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের যে কোনো সময় ধরতে পারে। এই লাইনটা কিন্তু মুখস্থ করে যাবে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতা সম্পর্কে কি বলেছেন, বা তিনি যে স্পেশাল একটা লাইন বা তার একটা ফেমাস লাইন আছে সেটা কি, সেটা হচ্ছে দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে?
আর যদি আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের থিমের কথা বলি, তার লেখা যে পোয়েট্রিগুলো আছে বা তার লেখা যে রচনাগুলো আছে, তার যদি থিমের কথা বলি সেখানে অবশ্যই নেচারকে পাবো। নেচার, চাইল্ডহুড, তোমরা মনে করে নেবে, লুসি পোয়েমটাকে মনে করে নেবে, তোমাদের থিম যদি মনে না থাকে সেখানে কি কি আছে, সেখানে অবশ্যই নেচার আছে, চাইল্ডহুড আছে, সিম্পলিসিটি আছে, হিউম্যান ইমোশন আছে, ঠিক আছে, মেমোরি আছে। এইগুলো একটু মাথায় তখন যদি মনে না পড়ে লুসি পোয়েমের কথা তোমরা মনে করে নেবে, ঠিক আছে। তো এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে মোটামুটি এইগুলোই তথ্যগুলো ইম্পর্টেন্ট। আরও কিছু আছে একটু জেনে নেবো, তার যে মেজর ওয়ার্কস, ঠিক আছে, তার যে ইম্পর্টেন্ট লেখা যেগুলো একটা এই লিস্ট আকারে দেওয়া হয়েছে, যেমন লিরিক্যাল ব্যালাডস, ঠিক আছে, টিনটন অ্যাবে খুবই ইম্পর্টেন্ট, দ্য সলিটারি রিপার আমরা পড়েছি, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড যেটাকে আমরা ড্যাফোডিলসও বলে থাকি, এই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু এনার লেখা। অ্যান্ড একটা ওডও তিনি লিখেছিলেন, ইন্টিমেশনস অফ ইমোর্টালিটি, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপরে লুসি পোয়েমের কথা আমরা জানি। আর হচ্ছে দ্য প্রিলিউড। প্রিলিউড হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল মাস্টারপিস। এই প্রিলিউড আর একটা আছে কিন্তু, জানো তো, প্রিলিউড আর একটা আছে, কার লেখা? প্রিলিউড হচ্ছে টি.এস. এলিয়টের লেখা একটা কবিতা, এটা মাথায় রাখবে। আর এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা দ্য প্রিলিউড, এটা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল মাস্টারপিস, ঠিক আছে, দ্য প্রিলিউড। অ্যান্ড হচ্ছে তাকে পোয়েট লরেট করা হয়, ইংল্যান্ডের পোয়েট লরেট হন তিনি 1843-এ, ওকে, 1843-এ তিনি ইংল্যান্ডের পোয়েট লরেট হয়েছিলেন। এই তথ্যগুলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে ইম্পর্টেন্ট, জেনে নেবে। আমি এটা কিন্তু অবশ্যই বারবার বলছি, টেলিগ্রামে দিয়ে দেবো, আর একবার দেখে নেবে তোমরা, সেখান থেকে কালেক্ট করে এগুলো পড়ে নেবে, ইম্পর্টেন্ট এই জায়গাগুলো রোমান্টিক পিরিয়ডের জন্য। আর তোমাকে যখনই জিজ্ঞাসা করবে যে তোমার ফেভারিট অথরকে বা রাইটারকে, যার নামটা বলবে তার সম্পর্কে কিন্তু ভালো করে জেনে যাবে। তোমার যদি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হয় তাহলে এই তথ্যগুলো অবশ্যই জানা প্রয়োজন, তোমাকে প্রশ্ন ধরবেই ধরবে সেখান থেকে। ক্লিয়ার? চলো এবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে দু একটা জাস্ট প্রশ্ন আমরা আলোচনা করব, যেগুলো দেখেছি। যে যেমন বলছিলাম তাকে হাই প্রেস্ট অফ নেচার কেন বলা হয়? বিকজ হি ক্রিয়েটেড নেচার এজ এ ডিভাইন। তাই সে নেচারটাকে একটা পবিত্র, শুদ্ধ, একটা ইন্সপিরেশন, একটা মানে তার কাছে নেচারটাকে একটা ডিভাইনের সঙ্গে তিনি মানে তুলনা করেছেন, ঠিক আছে। তো সেজন্যই তিনি নেচারকে একরকম পুজো করতেন, সেজন্য তাকে বলা হয় হাই প্রেস্ট অফ নেচার, ঠিক আছে। তো এই আনসারটা এরকমভাবেই দিতে পারো, বিকজ ইট ক্রিয়েটেড নেচার অ্যাজ ডিভাইন, হিলিং অ্যান্ড মোরাল, বিলিভিং ইট কুড পিউরিফাই দ্য হিউম্যান সোল। নেচার কুড পিউরিফাই হিউম্যান সোল অ্যান্ড কানেক্ট ম্যান উইথ গড, ঠিক আছে। নেচারের সেই ক্ষমতা আছে যে মানুষকে গডের সঙ্গে কানেক্ট করতে পারে। এটা কে দেখিয়েছে? আমাদের ওয়ার্ডসওয়ার্থ দেখিয়েছে, ঠিক আছে। তাই একে বলা হয় হাই প্রিস্ট অফ নেচার। ক্লিয়ার? নেক্সট যদি একটা প্রশ্নের কথা বলি, হোয়াট ইজ ওয়ার্ডসওয়ার্থ ডেফিনেশন অফ পোয়েট্রি অ্যাজ গিভেন ইন দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস? লিরিক্যাল ব্যালাডসে তিনি প্রিফেসে যে পোয়েট্রি সম্পর্কে যে ডেফিনেশনটা দিয়েছেন সেটা কি, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। হি ডিফাইডেড পোয়েট্রি অ্যাজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই লাইনটা অবশ্যই মুখস্থ করে যাবে, ঠিক আছে। তোমরা যারা দেখবে, তোমরা নিশ্চয়ই মক ইন্টারভিউ দিতে শুরু করেছো, মক ইন্টারভিউ দিচ্ছ নিশ্চয়ই, তোমরা দেখবে তোমাদের মক ইন্টারভিউতেও দেখবে এই ধরনের প্রশ্ন ধরছে আশা করি। এই বিশেষ করে এই ধরনের এই যে লাইনগুলো, ঠিক আছে, যখনই ওয়ার্ডসওয়ার্থের কথা আসবে, রোমান্টিক পিরিয়ডের কথা আসবে, দেখবে এই লাইনগুলো তোমাদের কিন্তু জিজ্ঞাসা করছে আশা করছি। ক্লিয়ার? নেক্সট একটা প্রশ্ন আছে, ডিসকাস দ্য থিম অফ নেচার ইন ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি। ওয়ার্ডসওয়ার্থের যে পোয়েট্রিগুলোতে তার থিমটা কী ছিল, এটা নতুন করে আর কি বলবো, এটা তোমরা জানো, নেচার অ্যাজ এ টিচার, হিলার অ্যান্ড মোরাল গাইড। এটা নিয়ে আমি আর আলোচনা করছি না, আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন হতে পারে, তাই প্রশ্নটা এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। হাউ ডাজ টিনটন অ্যাবে রিফ্লেক্ট ওয়ার্ডসওয়ার্থ ফিলোসফি অফ নেচার? টিনটন অ্যাবে খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ডসওয়ার্থের। তো এখানে কীভাবে ওয়ার্ডসওয়ার্থের ফিলোসফি অফ নেচারটা রিফ্লেক্ট হয়েছে কীভাবে এখানে? তো ইট শোজ হিজ বিলিভ দ্যাট নেচার এলিভেটস দ্য মাইন্ড অ্যান্ড কানেক্টস ম্যান উইথ দ্য ডিভাইন স্পিরিট, যেটা আমরা আগেই পড়ছিলাম, নেচার হ্যাজ দ্য পাওয়ার টু কানেক্ট ম্যান উইথ গড, ওকে। তো এখানে সেটাই বলছে, কানেক্ট ম্যান উইথ দ্য ডিভাইন স্পিরিট বিহাইন্ড দ্য ইউনিভার্স, ওকে। এটাই এখানে মোটামুটি এটার এই যে ফিলোসফি অফ নেচার টিনটন অ্যাবেতে এটাই মোটামুটি বলা হয়েছে। নেক্সট হচ্ছে আমরা কোলরিজ সম্পর্কে জানবো, এনার সম্পর্কে একটুখানি জানবো, তারপরে আরও কিছু প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আলোচনা করব, ঠিক আছে। যেমন এসটি কোলরিজ আমরা একে বলে জানি,
তো এএসটি কোলরিজ ইনিও ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার বা ইম্পর্টেন্ট রাইটার আমরা বলতে পারি রোমান্টিক পিরিয়ড। তো এনার সম্পর্কে একটু জানবো। ইনি জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে, ঠিক আছে, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন 1772-তে। মোটামুটি এই জেনারেল ইনফরমেশানগুলো একটু জেনে রাখতে হবে। এবং তিনি মারা যান কোথায়? লন্ডনে মারা যান 1834। ওকে, তারপরে হচ্ছে তিনি কিসের জন্য খ্যাতি বা পরিচিত? তিনি ড্রিমার অফ রোমান্টিক এজ, তাকে বলা হয় দ্য ড্রিমার অফ রোমান্টিক এজ, রোমান্টিক এজের ড্রিমার বলা হয়। অ্যান্ড দ্য পোয়েট অফ ইমাজিনেশন অ্যান্ড মিস্ট্রি, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। পোয়েট অফ ইমাজিনেশন অ্যান্ড মিস্ট্রি কাকে বলা হয় বা কোন রাইটারকে বলা হয়? সেটা হচ্ছে এসটি কোলরিজ, স্যামুয়েল টাইলার কোলরিজকে বলা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে তিনি এই রোমান্টিক মুভমেন্টেরই সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে, রোমান্টিক যে পিরিয়ডে যুক্ত ছিলেন এবং রোমান্টিক মুভমেন্টও সঙ্গেও তিনি যুক্ত ছিলেন, যেমনটা আমরা আগে বলেছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে ইনিও সেই লিরিক্যাল ব্যালাডসের অংশীদার ছিলেন, ঠিক আছে। তো ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ রোমান্টিক মুভমেন্ট ইন ইংল্যান্ড। কোলাবোরেশন সেই একই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে লিরিক্যাল ব্যালাডস, এটা এই লাইনটা এনার জন্য ইম্পর্টেন্ট কারণ ইনিও যুক্ত ছিলেন এখানে, ঠিক আছে। হুইচ বিগান দ্য রোমান্টিক এজ, যেখান থেকে আমরা বলতে পারি রোমান্টিক এজের উৎপত্তিটা হয়েছিল, ঠিক আছে, লিরিক্যাল ব্যালাডস থেকে, যেটা 1978-এ পাবলিশ হয়। ফেমাস কন্ট্রিবিউশন টু লিরিক্যাল ব্যালাডসে তার যে ফেমাস কন্ট্রিবিউশন মানে লিরিক্যাল ব্যালাডসের আন্ডারে তার যে লেখাগুলো আছে হচ্ছে রাইম অফ দ্য অ্যানসেন্ট মেরিনার, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। The Rime of the Ancient Mariner, The Nightingale, The Foster Mother's Tale, ঠিক আছে। এটা কিন্তু নাইটিঙ্গেল, ওড টু আ নাইটিঙ্গেল নয়, এটা একটু খেয়াল রাখবে, এটা হচ্ছে কোলরিজের লেখা দ্য নাইটিঙ্গেল। নেক্সট দেখো কোলরিজ সম্পর্কে কয়েকটা প্রশ্ন, আচ্ছা প্রশ্ন আসার আগে তার মেজর ওয়ার্কসগুলো দেখে নেবো। দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট মারিনার, দ্য ক্রিস্টাবেল খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড কুবলা খান তো ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের 11-12 যারা এক্সাম দিয়েছো সেখানে তো অবশ্যই আছে, পড়েছো, ঠিক আছে। তো এই যে রাইম অফ দ্য অ্যানসেন্ট মারিনার, ক্রিস্টাবেল, কুবলা খান, ডিজেকশন, এগুলো ইম্পর্টেন্ট তার লেখা, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অ্যান্ড প্রোজ ওয়ার্কসের মধ্যে বলতে গেলে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, তিনি একটা প্রোজ লিখেছিলেন, তার নাম হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। হিজ মেজর ক্রিটিক্যাল ওয়ার্ক ডিসকাসিং ইমাজিনেশন অ্যান্ড পোয়েটিক থিওরি। অ্যান্ড কোলরিজ এর আমরা যদি লিগ্যাসির কথা বলি, কোলরিজ ইজ রিমেম্বার অ্যাজ দ্য পোয়েট অফ ইমাজিনেশন, যেটা আমরা একটু আগে পড়লাম, তাকে বলা হয় পোয়েট অফ ইমাজিনেশন অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল। এই সুপার ন্যাচারাল কথাটা কোলরিজের সঙ্গে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কোলরিজের যদি কবিতার থিম জানতে চাওয়া হয় তখন কিন্তু অবশ্যই সুপার ন্যাচারাল এই কথাটা ইউজ করবে, ওকে। অ্যান্ড অ্যাজ এ গ্রেট লিটারারি ক্রিটিক অ্যান্ড থিঙ্কার অফ রোমান্টিসিজম, মোটামুটি কোলরিজ সম্পর্কে এই তথ্যগুলো জানতে হবে। এবার দু একটা প্রশ্ন আমরা দেখবো কোলরিজ সম্পর্কে, যেমন হোয়াট ইজ কোলরিজ কন্ট্রিবিউশন টু রোমান্টিক মুভমেন্ট, রোমান্টিক মুভমেন্টে কোলরিজের কন্ট্রিবিউশন কী ছিল? হি ইন্ট্রোডিউসড দ্য সুপার ন্যাচারাল এলিমেন্ট, ঠিক আছে, সুপার ন্যাচারাল এলিমেন্ট কম্বাইন্ড উইথ সাইকোলজিক্যাল রিয়ালিজম, যেটা কম্বাইন করেছিলেন কিসের সঙ্গে? সাইকোলজিক্যাল রিয়ালিজম অ্যান্ড ডিপ ইমাজিনেশন, ঠিক আছে। তো এটাই হচ্ছে কন্ট্রিবিউশন কোলরিজের রোমান্টিক মুভমেন্টের। আচ্ছা, ডিসকাস কোলরিজ থিওরি অফ উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ, খুবই ইম্পর্টেন্ট। এই যে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ এর হচ্ছে কোলরিজের একটা থিওরি। তো কি হচ্ছে অ্যাকচুয়ালি এই উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফটা কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু এটা মুখস্থ করে যাবে বা ভালো করে এটা জেনে যাবে। ইট মিনস রিডার্স টেম্পোরারিলি অ্যাকসেপ্ট দ্য পসিবল ফর দ্য সেক অফ পোয়েটিক প্লেজার অ্যান্ড ইমোশনাল ট্রুথ। এটার মানে হচ্ছে টেম্পোরারিলি রিডার্স অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে। কি অ্যাকসেপ্ট করবে? দ্য ইম্পসিবল, কোনো কিছু ইম্পসিবল যেটা সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে টেম্পোরারিলি। কেন? ফর দ্য সেক অফ পোয়েটিক প্লেজার অ্যান্ড ইমোশনাল ট্রুথ, পোয়েটিক প্লেজারের একটা পোয়েটিকের মধ্যে একটা প্লেজার আনার জন্য বা ইমোশনাল ট্রুথে পড়ে বা ইমোশনাল ট্রুথের দিক থেকে বিচার বিবেচনা করে সে টেম্পোরারিলি একটা ইম্পসিবল জিনিসটাকেও সেটা অ্যাকসেপ্ট করে নেবে, বাট সেটা টেম্পোরারিলি, কিন্তু পুরোপুরি সময়ের জন্য নয়, মানে চিরস্থায়ীর জন্য নয়, টেম্পোরারিলি রিডার্স অ্যাকসেপ্ট করে নেবে। এটাকে বলা হয় উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ, যেটা আমরা কোলরিজের একটা থিওরি বলতে পারি, ঠিক আছে। তো কোলরিজের এই থিওরিটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি বলি উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ কি অ্যাকচুয়ালি, তখন তোমাকে এই লাইনটা বলতে হবে। ইট মিনস রিডার্স টেম্পোরারিলি অ্যাকসেপ্ট দ্য ইম্পসিবল ফর দ্য সেক অফ পোয়েটিক প্লেজার অ্যান্ড ইমোশনাল ট্রুথ, ব্যাস এনাফ এর জন্য, ক্লিয়ার। নেক্সট হচ্ছে হাউ কোলরিজ কম্বাইন দ্য ন্যাচারাল অ্যান্ড সুপার ন্যাচারাল ইন হিজ পোয়েট্রি। কোলরিজ তার পোয়েট্রিতে এই যে ন্যাচারাল অ্যান্ড সুপার ন্যাচারালটাকে কীভাবে কম্বাইন করেছেন? হি মেক্স দ্য সুপার ন্যাচারাল অ্যাপিয়ার রিয়াল থ্রু ভিভিড ইমেজারি অ্যান্ড ইমোশনাল
ইন্টেন্সিটি। এই প্রশ্নটা অতটাও যদি আমি বলবো ইম্পর্টেন্ট নয়, তবু একটু দেখে নেবে। অ্যান্ড এই প্রশ্নটা আবার ইম্পর্টেন্ট, হোয়াট আর দ্য মেন আইডিয়াস ইন কুবলা খান। কুবলা খানের মেন আইডিয়াটা কি? ইট পোর্ট্রেজ ইমাজিনেশনস ক্রিয়েটিভ পাওয়ার থ্রু ড্রিম ইমাজারি, তাই তো? যারা পড়েছো নিশ্চয়ই কানেক্ট করতে পারছো। ইট পোর্ট্রেজ ইমাজিনেশনস ক্রিয়েটিভ পাওয়ার থ্রু ড্রিম ইমাজারি অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন আর্ট নেচার, কন্ট্রাস্ট বিটুইন আর্ট নেচার অ্যান্ড দ্য আনকনশিয়াস মাইন্ড। এটাই হচ্ছে কুবলা খানের মেন আইডিয়া, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা লর্ড বাইরন সম্পর্কে জানবো। তিনিও এই পিরিয়ডের একজন লেখক, অতটাও ইম্পর্টেন্ট নয় তিনি, তবুও এনার সম্পর্কে দু এক কথা একটুখানি জানবো, এনার দু একটা লেখা সম্পর্কে জানবো, ব্যাস। এনার মেজর ওয়ার্কস হচ্ছে চাইল্ড হ্যারড পিলগ্রিমেজ, সেমি অটোবায়োগ্রাফিক্যাল ট্রাভেল পোয়েম, এটা ঠিক আছে। অ্যান্ড হচ্ছে ম্যানস্প্রেড, এই দুটো নাম একটু মনে রাখবে, চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ অ্যান্ড হচ্ছে ম্যানস্প্রেড। কার লেখা? লর্ড বায়রন। লর্ড বায়রনের আরেকটা লেখা আছে ডন জুয়ান, অতটাও ইম্পর্টেন্ট নয়, তবুও একটু চোখ বুলিয়ে যাবে, ধরতেই পারে, বলা যায় না, যেহেতু রোমান্টিক পিরিয়ড ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে? চলো এবার হচ্ছে লর্ড বায়রনকে কেন বায়রনিক, হোয়াই ইজ বায়রন কল্ড বায়রনিক হিরো, কেন এটাকে বায়রনিক হিরো বলা, এটা আবার কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নটা বায়রন সম্পর্কে, ঠিক আছে? হি ক্রিয়েটেড আ রিলিজিয়াস, প্রাউড অ্যান্ড প্যাশনেট হিরো। তাহলে বায়রনিক হিরোটা কি, কেন তাকে বায়রনিক হিরো বলা হয়? বিকজ হি ক্রিয়েটেড আ রেবেলিয়াস, প্রাউড অ্যান্ড প্যাশনেট হিরো। আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করে নাও, হি ক্রিয়েটেড আ রেবেলিয়াস, ঠিক আছে, প্রাউড অ্যান্ড প্যাশনেট হিরো, ডার্ক, মিস্টেরিয়াস অ্যান্ড সেলফ টর্মেন্টেড, রিফ্লেক্টিং হিজ ওন পার্সোনালিটি। এই জন্য এনাকে বলা হয় বায়রনিক হিরো, কারণ তিনি কি ক্রিয়েট করছেন? একজন রেবিলিয়াস একটা ক্যারেক্টার, প্রাউড অ্যান্ড প্যাশনেট হিরো তিনি তৈরি করছেন, ঠিক আছে? ডার্ক, মিস্ট্রি অ্যান্ড সেলফ টর্মেন্টেড, রিফ্লেক্টিং হিজ ওন পার্সোনালিটি, যেগুলো এই ক্যারেক্টারিস্টিকগুলো যেগুলো কি রিফ্লেক্ট করে? হিজ ওন পার্সোনালিটি, তার নিজের পার্সোনালিটিটাকে রিফ্লেক্ট করে, সেজন্য এটাকে বলা হয় বায়রনিক হিরো, ঠিক আছে? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এনার জন্য। হাউ ইজ বায়রন ডিফারেন্সিয়েট ফ্রম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ? কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের দিক থেকে কোন দিক থেকে তিনি আলাদা বায়রন? হোয়াইল দে টার্নড ইনওয়ার্ড টু নেচার অ্যান্ড স্পিরিট, যখন এরা নেচার সম্পর্কে লেখাশোনা করছেন বা নেচারের প্রতি এনারা বেশি মনোনিবেশ করছেন, বায়রন টার্নড আউটওয়ার্ড টু হিউম্যান সোসাইটি, সে হিউম্যান সোসাইটির প্রতি টার্ন করছে, অ্যান্ড পার্সোনাল ফ্রিডম, এটাই হচ্ছে তার মেন ডিফারেন্স। ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ নেচারকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি, আর এই বায়রন কি করছেন? সেই হিউম্যান সোসাইটি অ্যান্ড পার্সোনাল ফ্রিডমকে বেশি গুরুত্ব দিচ্ছেন, এবং এখানেই দুজনের আলাদা বা দুজনের মতের পার্থক্য আমরা বলতে পারি। ক্লিয়ার? নেক্সট দেখো শেলি, খুবই ইম্পর্টেন্ট। শেলি সম্পর্কে আমাদের জানতে হবে। শেলি হচ্ছে মোটামুটি জন্মগ্রহণ করছেন ইংল্যান্ডে, ঠিক আছে, 1792-তে, অ্যান্ড তিনি মারা যাচ্ছেন 1822। তিনি মারা যাচ্ছেন কীভাবে? বোটিং অ্যাক্সিডেন্ট নিয়ার লিভার্নো, ইটালিতে তিনি মোটামুটি সে একটা বোট অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছেন, তখন মোটামুটি তার এজ ছিল 29। এরা কিন্তু দেখো শেলি, কিটস, হ্যাঁ, এই যে বায়রন, এরা কিন্তু খুব বেশি বছর বাঁচেনি এরা, ঠিক আছে, অল্প বয়সেই মারা যায়, কিন্তু তার মধ্যেই আমাদের ভালো ভালো সব কিছু কবিতা আমাদেরকে দিয়ে গেছেন, যার জন্য তারা এখনো আমাদের বইয়ের পাতায় আছে, আমাদের মনে আছে, আমাদের মুখে মুখে চর্চাতে আছে, ঠিক আছে? এই যে তার এডুকেশন আমরা একটুখানি দেখে রাখবো। এডুকেশনটা যদিও অতটা ইম্পর্টেন্ট নয়, তবু এখানে ইম্পর্টেন্ট, কারণ একটা কথা এখানে শেলি সম্পর্কে, যেটা হচ্ছে এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করতেন, এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে করতে তিনি প্যাম্পলেট লিখতেন। তো এই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তাকে একসময় এক্সপেল করা হয়, মানে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কেন? কারণ তিনি একটা প্যাম্পলেট লিখেছিলেন, সেটা হচ্ছে দ্য নেসেসিটি অফ অ্যাথেইজম। এর জন্য কিন্তু তাকে এই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এক্সপেল করে দেওয়া হয়েছিল। এটা শেলির জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটু মনে রাখবে, দ্য নেসেসিটি অফ অ্যাথেইজম। এই শেলির সঙ্গে সঙ্গে আরও একজনকে এক্সপেল করা হয়েছিল, তার একটা বন্ধু ছিল শেলির, তার নাম হচ্ছে থমাস জেফারসন হগ, ঠিক আছে? থমাস জেফারসন হগ, এই নামটাও একটু মনে রাখবে, যদি অতটা ইম্পর্টেন্ট নয়। শেলির ক্ষেত্রে এটাই ইম্পর্টেন্ট, এটা মনে রাখলেই হবে। তার ফ্যামিলি হচ্ছে, যদি তিনি বলা হয়, তিনি এই যে মেরি শেলি, ইম্পর্টেন্ট নাম তার ক্ষেত্রে, এবং এই মেরি শেলি একটা তার ইম্পর্টেন্ট লেখা হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইন।
এটাও কিন্তু পরীক্ষাতে আসে, তোমাদের জিগের ক্ষেত্রেও এই পরীক্ষাতে আসে, কিন্তু এই ফ্রাঙ্কেনস্টাইন কার লেখা তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দাও তারা কিন্তু বলতে পারবে, ঠিক আছে। আর লিটারেচার ক্ষেত্রেও কিন্তু এটা ইম্পর্টেন্ট, মেরি শেলির লেখা, মেরি শেলি ছিল এই শেলির ওয়াইফ, ওকে, তার লেখা হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইন, এটা মনে রাখবে। অ্যান্ড মুভমেন্টের কথা যদি বলি, সেকেন্ড জেনারেশন রোম্যান্টিক পোয়েট এই শেলি, ঠিক আছে, অ্যালং উইথ লর্ড বাইরন অ্যান্ড জন কিটস। পার্সোনালিটি আর রিবেল অ্যান্ড আইডিয়ালিস্টিক, তার একটা যে পার্সোনালিটি তার মধ্যে আমরা পড়েছি ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ড, ঠিক আছে। তো একটা রিবেল একটা ব্যাপার আছে তার মধ্যে, আইডিয়ালিস্টিক একটা ব্যাপার আছে। নোন ফর হিজ লাভ অফ ফ্রিডম, ট্রুথ অ্যান্ড হিউম্যান পারফেকশন। এই তথ্যগুলো শেলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আরও কিছু ইম্পর্টেন্ট তার লেখা সম্পর্কে আমরা জানবো, যেমন এখানে হচ্ছে কুইন ম্যাব 1813 আর্লি রেভলিউশনারি পোয়েম। একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করতে পারে এই পিরিয়ড থেকে যে ট্রিটমেন্ট অফ অ্যাকর্ডিং টু শেলি, মানে এই যে শেলি, কিটস অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ, এদের তিনজন নেচারের প্রতি, মানে এদের তিনজনের নেচারের প্রতি কি মতামত, বা এরা নেচারকে কিভাবে ট্রিট করেছেন, বা ট্রিটমেন্ট অফ নেচার অ্যাকর্ডিং টু শেলি অ্যান্ড জন কিটস অ্যান্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজও কোলরিজকেও অ্যাড করতে পারি। এরা নেচারকে একজন কিন্তু নেচারকে এক এক রকমভাবে ট্রিট করেছেন। যেমন এই শেলি নেচারকে ট্রিট করেছেন অ্যাজ এ রেভলিউশনারি স্পিরিট হিসেবে, ঠিক আছে। কিটসের কথা যদি বলি, কিটস কি করেছেন, তিনি সবসময়কে নেচার থেকে পালাতে চেয়েছেন, তিনি নেচারকে স্কেপ করতে চেয়েছেন নেচার থেকে। আমরা যদি ওয়ার্ডসওয়ার্থের কথা বলি, ওয়ার্ডসওয়ার্থের তিনি নেচারকে ওয়ার্শিপ করেছেন, পূজা করতেন। তো এরকম একটা প্রশ্ন কিন্তু হয়েও থাকে, সেই প্রশ্নটাও আশা করছি এরপরে আসে, আমরা সেখানে ভালোভাবে আরও দেখে নেবো, ঠিক আছে। তো প্রমিথিউস আনবাউন্ড খুবই ইম্পর্টেন্ট, এই যে 1820-তে লেখা লিরিক্যাল ড্রামা অ্যাবাউট ফ্রিডম অ্যান্ড হিউম্যান লিবারেশন, ঠিক আছে। প্রমিথিউস আনবাউন্ড খুবই ইম্পর্টেন্ট কিন্তু শেলির ক্ষেত্রে। আর ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ড, এটা তো ভালো করে তোমাকে জানতেই হবে, তোমাদের সিলেবাসে আছে, ধরতেই পারে প্রশ্ন এখান থেকে, ঠিক আছে। স্কাইল্যাক সম্পর্কে ভালো করে জানতে হবে, জানো অবশ্যই, আর একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে। বিশেষ করে কোথার থেকে নেওয়া, কবে লেখা, ঠিক আছে, কোথায় পাবলিশ হয়েছিল, এইগুলো একটু জানবে, লাইনগুলো একটু পড়ে যাবে, ব্যাস। তোমাকে এরকম প্রশ্ন ধরতে পারে যে তুমি তো SLST-তে এক্সাম দিয়ে এসছো, তুমি ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ডের ফার্স্ট 3টে লাইন বলো তো, স্কাইলার্কের ফার্স্ট 3টে লাইন বলো তো, ঠিক আছে, বা স্কাইলার্কের কিছু ইম্পর্টেন্ট লাইন, বা ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ডের ইম্পর্টেন্ট লাইন, বা লাস্ট লাইনটা কি বলো তো, এরকম প্রশ্ন কিন্তু ধরতেই পারে, তোমাকে তার জন্য রেডি হয়ে যেতে হবে। যেমন ওয়েস্ট উইন্ডে আমরা একটা ইম্পর্টেন্ট লাইন পাই, কি ছিল লাইনটা, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা দিয়ে শেষ হচ্ছে, এরকম তোমাকে ধরতেই পারে কিন্তু, ঠিক আছে। তো এইগুলোই হচ্ছে মোটামুটি আমাদের শেলির ইম্পর্টেন্ট লেখা, এগুলো জানবে। প্রমিথিউস আনবাউন্ড, ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ড, স্কাইল্যাক, অ্যাডোনাইজ, ঠিক আছে। আর ফেমাস লাইন এই যে এখানেই বলছিলাম, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ডের একটা লাইন। আমরা স্কাইলার্কের ইম্পর্টেন্ট একটা লাইন পাই, আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্য টেল অফ স্যাডেস্ট থট, আমাদের সুইটেস্ট সং সেইগুলো যেগুলো আমাদের স্যাডেস্ট থটটাকে এক্সপ্লেন করে, ঠিক আছে। এটা স্কাইলার্কের একটা লাইন ছিল। তো এইগুলো হচ্ছে আমাদের শেলির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লাইন। এবার শেলির ক্ষেত্রে দু একটা আমরা প্রশ্ন দেখব, কেমন ধরনের প্রশ্ন শেলি থেকে ইম্পর্টেন্ট হতে পারে। হাউ ডাজ শেলি এক্সপ্রেস হিজ রেভলিউশনারি স্পিরিট থ্রু পোয়েট্রি, তার যে মধ্যে শেলির মধ্যে যে একটা রেভলিউশনারি স্পিরিট আছে, তিনি পোয়েট্রির মাধ্যমে কিভাবে সেটা এক্সপ্রেস করেছেন। হি অ্যাটাক টাইরানি অ্যান্ড ইনজাস্টিস, ঠিক আছে। তো সে টাইরানিকে অ্যাটাক করেছে, আমরা দেখেছি, এটাও আমরা কোথায় পেয়েছি, আমরা ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ড অবশ্যই পেয়েছি। হি অ্যাটাক টাইরানি অ্যান্ড ইনজাস্টিস, ড্রিমিং অফ অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড অফ ফ্রিডম, ইকুয়ালিটি অ্যান্ড লাভ। ক্লিয়ার? নেক্সট, শেলি সম্পর্কে আরও দু একটা প্রশ্ন। ডিসকাস দ্য ইমেজারি অ্যান্ড সিম্বলিজম ইন ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ডের ক্ষেত্রে প্রশ্ন এটা। তো এখানে বলছে ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ডের ইমেজারি অ্যান্ড সিম্বলিজমটাকে ডিসকাস করো। তো দ্য ওয়েস্ট উইন্ড সিম্বলাইজেস চেঞ্জ, আমরা এখানে দেখেছি ওয়েস্ট উইন্ড অ্যাকচুয়ালি কিসে সিম্বলাইজ, চেঞ্জ, ওকে। আমরা দেখেছি ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ডে তিনি যা কিছু পুরনো আছে চেঞ্জ করতে চেয়েছেন, সেগুলো পুরনো যেসব সমাজ ব্যবস্থা আছে সেগুলো ওলট পালট করে দিয়ে নতুন কিছু তিনি স্বপ্ন দেখেছেন, নতুন কিছু প্রতিষ্ঠা করতে চেয়েছেন। যারা সমাজের করাপ্ট মানুষ আছে তাদেরকে তিনি চেঞ্জ করার কথা বলেছেন, এরকম আমরা পড়েছি। তো সেটাই বলতে হবে যে দ্য ওয়েস্ট উইন্ড সিম্বলাইজেস চেঞ্জ, রেভলিউশন অ্যান্ড রিজেনারেটিং পাওয়ার অফ নেচার অ্যান্ড স্পিরিট, একদম ডিরেক্ট লাইন আমাদের ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ডের ক্ষেত্রে। এগুলো তোমরা অলরেডি পড়ে এসছো, সকলে বলতে পারবে এই অ্যান্সারগুলো,
ঠিক আছে। তারপরে স্কাইলার্ক থেকে একটা প্রশ্ন এখানে দেওয়াই আছে, হাউ ডাজ টু স্কাইলার্ক রিফ্লেক্ট শেলিস আইডিয়ালিজম। স্কাইলার্কের কবিতায় স্কাইলার্ক শেলির আইডিয়ালিজমটাকে কিভাবে রিফ্লেক্ট করেছে। দ্য স্কাইলার্ক সিম্বলাইজেস, স্কাইলার্ক কিসের সিম্বলাইজ, কিসের সিম্বল, পিওর unearthly joy, ঠিক আছে, পিওর unearthly joy contrasted with human suffering and imperfection, ঠিক আছে। স্কাইলারকে সেই হিসাবেই দেখা হয়েছে একদম পিওর একটা আনআর্থলি জয়, যার মধ্যে একদম মানে কোনো রকম নেগেটিভিটি নেই, একটা স্পিরিট, এর মধ্যে কোনো ড্রব্যাক নেই, কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে প্রচুর ড্রব্যাক থাকে। তাই এখানে কন্ট্রাস্ট করছে আমাদের স্কাইলার্ক আর মানুষের মধ্যে, ঠিক আছে, কন্ট্রাস্টেড উইথ হিউম্যান সাফারিংস অ্যান্ড ইমপারফেকশন। ওকে, যেমন আমাদের দেখো বডি আছে, আমাদের একটা বডি আছে, সুতরাং আমাদের বডির মধ্যে অনেক রকম ফল্ট আছে। আমাদের যেমন বডি আছে, আমাদের বডির মধ্যে অনেক ফল্ট আছে, আমাদের অনেক সাফার করতে হয় কোনো কিছু নানা রকম দিক দিয়ে। কিন্তু এই যে ওয়েস্ট উইন্ড বলো বা স্কাইলার্ক বলো, এরা হচ্ছে দেখো এদের কোনো কিন্তু বডি নেই, এরা হচ্ছে একটা স্পিরিট, তাই এদের মধ্যে কোনো রকম ড্রব্যাক নেই, যেটা মানুষের মধ্যে আছে। এই একটা ইম্পর্ট্যান্ট মেসেজ দিতে চেয়েছে এই কবিতাগুলোর মধ্য দিয়ে শেলি। আমরা নাইটিঙ্গেলের ক্ষেত্রেও একই কথা বলতে পারি, কিটসের, ঠিক আছে। নেক্সট দেখো জন কিটস। এই জন কিটসটাই মোটামুটি এখানে আমাদের লাস্ট আলোচনা করব। তারপরে আমরা এই রোমান্টিক পিরিয়ড থেকে আরও কিছু বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেইগুলো আলোচনা করবো জন কিটসের পরে। চলো, খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন বাকি আছে, আমরা জন কিটসের পরে সেটা আলোচনা করবো। তো জন কিটস সম্পর্কে একটু জেনে নেবো। নিউ ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন 1795-এ, মারা যাচ্ছেন 1821-এ। কিসে মারা যান তিনি? টিউবারকিউলোসিস, মাত্র 25 বছর বেঁচে ছিলেন, ঠিক আছে। টিউবারকিউলোসিসে কিন্তু মারা যান, যেটাকে আমরা বলে যক্ষ্মায়। জন কিটসের ভাই একজন ছিল, সেও কিন্তু খুব সম্ভবত এই টিউবারকিউলোসিসেই মারা যান। তো তিনি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন, ফ্যানি ব্রাউনের ছেড়ে চলে যাওয়া, অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে আমরা এসবগুলো আলোচনা করেছিলাম নাইটিঙ্গেল পড়ানোর সময়। তো সেই নাইটিঙ্গেল কবিতার মধ্যেই তার কিন্তু পার্সোনাল যেসব অ্যাগনির আমরা রিফ্লেকশন দেখতে পাই। যাই হোক, আমরা সেদিকে এখন যাচ্ছি না। তো তিনি মারা যান মাত্র 25 বছর বয়সে, টিউবারকিউলোসিস হন, ঠিক আছে। এডুকেশনের দিক থেকে এনার জায়গাটা একটু ইম্পর্টেন্ট। স্টাডিড মেডিসিন অ্যান্ড ট্রেইনড অ্যাজ এ সার্জন বিফোর টার্নিং ফুলি টু পোয়েট্রি। তিনি পোয়েট্রি লেখার আগে তিনি কিন্তু মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন, মেডিসিন অ্যান্ড ট্রেইনড অ্যাজ এ সার্জন, ঠিক আছে। তিনি কিন্তু সার্জনের ট্রেনও নিয়েছিলেন, ক্লিয়ার। এনার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এনার ফিলোসফি হচ্ছে বিউটি ইজ দ্য হাইয়েস্ট ট্রুথ, বিউটি ইজ দ্য হাইয়েস্ট ট্রুথ। অ্যান্ড ইম্পর্টেন্ট লাইন, বেস্ট লাইন, সেটা হচ্ছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, ইম্পর্টেন্ট লাইন, যেটা আমরা ওড অন আ গ্রেসিয়ান আর্নে পাই। কিটসের লেখা একটা ইম্পর্টেন্ট ওড। ওকে, তিনি নেচারটাকে কিভাবে দেখেছেন? স নেচার অ্যাজ এ বিউটিফুল অ্যান্ড সেন্সিয়াস, ঠিক আছে, নট মোরাল আর স্পিরিচুয়াল, আনলাইক ওয়ার্ডসওয়ার্থ নেচারটাকে কেমনভাবে দেখেছে? মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল, বাট তিনি নেচারটাকে দেখেছেন বিউটিফুল অ্যান্ড সেন্সুয়াস। ওকে, নেচার গিভস প্লেজার থ্রু দ্য সেন্সেস, সাইট, সাউন্ড, টেস্ট অ্যান্ড টাচ, এগুলোর মাধ্যমে নেচার কি প্লেজার দেয় অ্যাকর্ডিং টু জন কিটস। এবার কিটসের ইম্পর্টেন্ট কিছু লেখাগুলো আমরা জানবো। তার ইম্পর্টেন্ট লেখা হচ্ছে লামিয়া ইসাবেলা অ্যান্ড দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস। এখান থেকে আমাদের একটা কবিতা নেওয়া হয়েছে, ওড নেওয়া হয়েছে। কোনটা বলো, কোন ওডটা নেওয়া হয়েছে এখান থেকে? এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, কমেন্টে জানাবে। আর যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলবে একটা লাইক করে দিও অবশ্যই। এগুলো দেখো করতে টাইম লাগে, ঠিক আছে, টাইম লাগে, পরিশ্রমও লাগে। তো তোমাদের লাইক দিলে তো এমন কিছু ক্ষতি হয় না, জাস্ট একটা লাইক করে যাবে, একটা কমেন্ট করে যাবে, ঠিক আছে, কেমন হলো। তো আমরা কি হয়, মানে আমার কি হয়, আমার ইন্সপিরেশনটা পাবো তোমাদের জন্য নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য, ঠিক আছে। আর অবশ্যই শেয়ার করবে পারলে বন্ধুদের সঙ্গে। তো এখানে তার ইম্পর্টেন্ট যে ওডসগুলো আছে, আমরা মোটামুটি জানি ওড টু আ নাইটিঙ্গেল, যেটা আমরা পড়ে এসেছি, ওড অন আ গ্রেসিয়ান আর্ন, এটাও খুব সম্ভবত তোমাদের বেশিরভাগ ইউনিভার্সিটির সিলেবাসে আছে, ওড অন আ গ্রেসিয়ান। ওড টু অটাম, এটাও আমরা পড়েছি, ঠিক আছে, আমাদের SLST সিলেবাসে আছে। অ্যান্ড ওড অন মেলানকলি, ওড অন ইন্ডোলেন্স, এই মোটামুটি এইগুলো হচ্ছে না ওড। ফেমাস লাইন বলতে গেলে, আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। আর বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। অ্যান্ড হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার, জাস্ট একটু দেখে নিতে পারো, দেখে রাখতে পারো। ওকে, এই থার্ড যে লাইনটা আছে, প্রথম দুটো লাইন ভীষণ ইম্পর্টেন্ট।
এখানে দেখো সরি এখানে একটা একটুখানি আমাদের এর উল্টোপাল্টা হয়ে গেছে অ্যানিমেশনের। ফেমাস কনসেপ্ট একটা নেগেটিভ ক্যাপাবিলিটি, এই কনসেপ্টটা কিডসের সঙ্গে খুবই ইম্পর্টেন্ট জড়িত। তো এই ফেমাস কনসেপ্টটা হচ্ছে দেখো এখানে আমাদের অ্যাকচুয়ালি এই জায়গাটা, এই ফেমাস কনসেপ্ট হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি কি, তার আনসার কিন্তু এটা, ঠিক আছে। আমাদের এখানে একটুখানি অ্যানিমেশনের উল্টোপাল্টা হয়ে গেছে, যাই হোক। তো এখানে আমি বলে দিচ্ছি, এই যে নেগেটিভ ক্যাপাবিলিটি এটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের কিডসের ক্ষেত্রে, তোমাকে ধরতেই পারে যে হোয়াট ইজ নেগেটিভ ক্যাপাবিলিটি এবং এটা কার সঙ্গে জড়িত, এটা কিডসের সঙ্গে জড়িত। তো নেগেটিভ ক্যাপাবিলিটি হচ্ছে পোয়েটস এবিলিটি টু রিমেইন ইন আনসার্টেনিটি, যেমন আমরা কোলরিজের ক্ষেত্রে পড়েছি উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ, ঠিক আছে। তারপরে আমরা জেমস জয়েসের ক্ষেত্রে একটা পাই যেটা হচ্ছে কি জানো সেটা, স্ট্রিম অফ কনসাস, না সরি যাই হোক কি একটা আছে আমার মনে পড়ছে না, ঠিক আছে। তো এখানে এই ক্ষেত্রে নেগেটিভ ক্যাপাবিলিটি একটু দেখে যাবে। নেগেটিভ ক্যাপাবিলিটি হচ্ছে দ্য পোয়েটস এবিলিটি টু রিমেইন ইন আনসার্টেনিটি অ্যান্ড ডাউট। এটা হচ্ছে একটা এবিলিটি, কার, পোয়েটসের একটা এবিলিটি যে সে আনসার্টেনিটির মধ্যে থাকবে, রিমেইন আনসার্টেনিটি অ্যান্ড ডাউট উইদাউট সিকিং লজিক্যাল আনসার, কোনো রকম লজিক্যাল আনসার খোঁজ না করে সে মোটামুটি আনসার্টেনিটি বা ডাউটের মধ্যে থাকতে পছন্দ করে। এটাকে বলা হয় একটা নেগেটিভ ক্যাপাবিলিটি, ঠিক আছে। নেগেটিভ ক্যাপাবিলিটি এই জায়গাটা একটুখানি দেখে নেবে, ঠিক আছে। আর মেজর ওয়ার্কস যেগুলো বললাম এগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট। এবার আমরা যাব জন কিটস সম্পর্কে কয়েকটা প্রশ্ন। হোয়াট ইজ মিন বাই নেগেটিভ ক্যাপাবিলিটি, যেটা বলছিলাম এখানেই সেটাই ভালোভাবে আরও দেওয়া আছে। ইট ইজ আ পোয়েটস এবিলিটি টু অ্যাকসেপ্ট মিস্ট্রি অ্যান্ড আনসার্টেনিটি। পোয়েট কী করে, সে মিস্ট্রিটাকে অ্যান্ড আনসার্টেনিটি কোনো কিছুটাকে সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়, ঠিক আছে, উইদাউট ট্রাইং টু রিয়ালাইজ দেম। তার একটা লজিক, কোনো রিয়েল লজিকের পিছনে না ছুটে, কোনো রকম আর্গুমেন্ট না করে কি হয় মাঝে মধ্যে, এটা একটা এবিলিটি বলছে যে এটা হচ্ছে একটা পোয়েটের এবিলিটি টু অ্যাকসেপ্ট মিস্ট্রি অ্যান্ড আনসার্টেনিটি উইদাউট ট্রাইং টু রিয়ালাইজিং দেম, ঠিক আছে, লিভিং ইন বিউটি অ্যান্ড ইমাজিনেশন, যেটা আমরা আগে বলে এসছি। তো এটাই হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। এক্সপ্লেন কিটসেস আইডিয়া অফ আর্ট ফর আর্টস সেক, খুব ইম্পর্টেন্ট, আর্ট ফর আর্টস সেক। Keats believed poetry should exist for its beauty alone. Okay, কি বলছে, কি বিলিভ করে, সে বিলিভ করে পোয়েট্রি এক্সিস্ট করে ফর ইটস বিউটি অ্যালোন, শুধুমাত্র বিউটির জন্য পোয়েট্রি এক্সিস্ট করে, নট ফর মোরাল অ্যান্ড পলিটিক্যাল পারপাস। মোরাল অ্যান্ড পলিটিক্যাল পারপাস এনার মতে এটার জন্য কবিতা এক্সিস্ট করে না। এই মোরাল অ্যান্ড পলিটিক্যাল পারপাস কার কবিতার ক্ষেত্রে দেখা যায়, সেটা আমরা দেখতে পারি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে। বাট এনার ক্ষেত্রে যে তিনি বিলিভ করেন পোয়েট্রি শুড এক্সিস্ট ফর ইটস বিউটি অ্যালোন, শুধুমাত্র বিউটির জন্য পোয়েট্রি এক্সিস্ট করে, নট ফর মোরাল অ্যান্ড পলিটিক্যাল পারপাস, কোনো রকম মোরাল নৈতিকতা বা পলিটিক্যাল পারপাসের জন্য নয়, ঠিক আছে। ডিসকাস দ্য সেন্সাসনেস ইন কিটসেস পোয়েট্রি, যেটা আমরা ওড টু অটামে ভরে ভরে দেখতে পাই, ঠিক আছে। হিজ ভার্সেস অ্যাপিল টু দ্য সেন্সেস অফ সাইট, সাউন্ড, টেস্ট, টাচ অ্যান্ড স্মেল, এবং এদের সঙ্গে কিন্তু কয়েকটা টার্ম জড়িত, যেমন স্মেলের সঙ্গে আমরা বলতে পারি অল ফ্যাক্টরি, ঠিক আছে। এইগুলো কিন্তু একটু তোমরা জেনে যাবে, ঠিক আছে। নেক্সট, how does Ode on a Grecian urn reflect Keats's philosophy in beauty? Ode on a Grecian urn কিটসের ফিলোসফি, বিউটি সম্পর্কে যে ফিলোসফি আছে সেটা কিভাবে রিফ্লেক্ট হয়েছে। It celebrates eternal beauty of truth, concluding that beauty is truth, truth is beauty. খুব ইম্পর্টেন্ট লাইন, এটাই তোমাকে মোটামুটি বলতেই হবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে, এবং যেটা আমরা পেয়েছি কোথায় না, Ode on a Grecian urn, এখানে আমরা পেয়েছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য মেজর থিমস অফ কিটসের ওডসের মেন থিমগুলো কি। এই আমরা বলতে পারি একই থিম যেগুলো আমরা করেছি রোম্যান্টিক পিরিয়ডের যদি থিম জিজ্ঞেস করে, সেই বিউটি, ট্রানজিয়েন্স অফ লাইফ, ঠিক আছে, ইমাজিনেশন, আর্ট কথাটা কিটসের ক্ষেত্রে খুবই প্রযোজ্য, যেমন সুপার ন্যাচারাল কোলরিজের ক্ষেত্রে, আর্টটা কিটসের ক্ষেত্রে, ওকে, ডেথ অ্যান্ড দ্য সার্চ ফর পার্মানেন্স, এগুলো মেনলি থিম আমরা কিটসের ওডের মধ্যে খুঁজে পাই। এবার দেখো মাইনর পোয়েটস অ্যান্ড প্রোজ রাইটার সম্পর্কে আমরা এখানে আলোচনা করবো। এই যে প্রোজ রাইটার্স যার কথা আমরা বলছিলাম, ল্যাম্বের সেই ইম্পর্টেন্ট
বলছিলাম যে এখান থেকে একজন প্রোজ রাইটার তোমাকে ধরতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে ফার্স্ট প্রশ্ন, হু ওয়ার দ্য লেক পোয়েটস। দেখো লেক পোয়েটস কাকে বলা হয়, আমি একটুখানি আগে আলোচনা করেছিলাম। এই লেক হচ্ছে একটা কি, এই লেক হচ্ছে একটা ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে, এটা একটা ডিস্ট্রিক্টের নাম, এটা একটা ডিস্ট্রিক্টের নাম। এই লেকটা মানে এর আমরা বলতে পারি যে মানে সিনারিটা খুবই সুন্দর, মানে ভিউটা খুবই সুন্দর, এবং এর দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিলেন যেসব লেখকরা, আর যারা লেক ডিস্ট্রিক্টে এখানে থাকতেন তাদেরকেই অ্যাকচুয়ালি লেক পোয়েট বলা হয়। তো এখানে একটা প্রশ্ন আছে, হু আর দ্য লেক পোয়েটস। এখানে লেক পোয়েটের মধ্যে আমরা এই ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ অ্যান্ড সাউদি, ঠিক আছে, এদের নামটা বলবো। সো কল্ড বিকজ দে লিভ নিয়ার ইংল্যান্ডস লেক ডিস্ট্রিক্ট, এরা ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টের কাছে বাস করতেন। অ্যান্ড শেয়ার লাভ অফ নেচার, এবং সেখান থেকে তারা মোটামুটি ইন্সপিরেশন পেয়েছিলেন বা নেচারকে ভালোবাসতে শুরু করেছিলেন, ঠিক আছে। ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ অ্যান্ড সাউদি। ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজের নামটা অবশ্যই মনে রাখতে হবে, এনার নামটা অতটা মনে না রাখলেও চলবে, চলে যাবে। ক্লিয়ার? নেক্সট দেখো, হু আর দ্য স্যাটানিক পোয়েটস, খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড হোয়াই দে কল্ড সো, দে ওয়ার কল্ড সো। স্যাটানিক পোয়েট কাদের বলা হয় এবং কেন তাদেরকে স্যাটানিক পোয়েট বলা হয়, এই টার্মগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই যে লেক পোয়েট, স্যাটানিক পোয়েটস, ঠিক আছে। তো স্যাটানিক পোয়েট অবশ্যই বায়রন, শেলি অ্যান্ড অকেশনালি কিটস, কিটসকে মোটা মাঝে মধ্যে বলা হয় স্যাটানিক পোয়েট। তাহলে লেক পোয়েট হচ্ছে কোলরিজ অ্যান্ড সাউদি, অ্যান্ড স্যাটানিক পোয়েট হচ্ছে বায়রন অ্যান্ড শেলি, এবং মাঝে মধ্যে কিটসকে বলা হয়। So labeled by conservativeness of their rebellious and anti-establishment idea, তাদের rebellious and anti-establishment আইডিয়ার জন্য তাদেরকে বলা হয় স্যাটানিক পোয়েটস, ঠিক আছে। বিশেষ করে নামটা মনে রাখবে, বায়রন অ্যান্ড শেলি। ওকে, নেক্সট ডিসকাস দ্য প্রোজ স্টাইল অফ চার্লস ল্যাম্ব। এই যে চার্লস ল্যাম্বটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট এনার ক্ষেত্রে, কারণ এখানে একটা প্রোজ রাইটারের কথা বললে তোমাকে চার্লস ল্যাম্বের নামটা কিন্তু বলতে হবে, যদি প্রোজ রাইটারের প্রসঙ্গ যখনই আসবে, ঠিক আছে। চার্লস ল্যাম্বের ক্ষেত্রে এই জায়গাটা ইম্পর্টেন্ট। ল্যাম্বস আইজ আর পার্সোনাল, হিউমারাস, নস্টালজিক অ্যান্ড রিচ ইন হিউম্যানিটি মার্কড বাই জেন্টেল আইরনি অ্যান্ড ওয়ার্মথ। দেখো আনসারগুলো আমি অতটা এক্সপ্লেন করছি না, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমাদের এখনও কিছু প্রশ্ন আছে, আমি জাস্ট তোমাদেরকে একটু আইডিয়া দিতে চাচ্ছি যে কেমন ধরনের প্রশ্ন হতে পারে এবং কোন জায়গাগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। তোমাদের এই পিডিএফটা আমি দিচ্ছি টেলিগ্রামে, তোমরা এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নিতে পারলে খুবই ভালো, আদারওয়াইজ তোমরা একটু ভালো করে দেখে নিতে পারো, নিজের মতো করে আনসারটা করে নিতে পারো, ঠিক আছে। তো লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে আছে, তোমরা অবশ্যই সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। দেখো এবার কিছু থিমেটিক প্রশ্ন হয় এখান থেকে, যেমন হাউ ইজ নেচার ক্রিয়েটেড ডিফারেন্টলি বাই ওয়ার্ডসওয়ার্থ, শেলি অ্যান্ড কিটস, যে প্রশ্নটা সম্পর্কে আমি তোমাদেরকে বলছিলাম, ঠিক আছে। নেচারকে এই যে ওয়ার্ডসওয়ার্থ, শেলি অ্যান্ড কিটস কীভাবে ট্রিট করেছে, ঠিক আছে। যেমন ওয়ার্ডসওয়ার্থ স নেচার এজ এ মোরাল গাইড, নেচারকে ওয়ার্ডসওয়ার্থ দেখেছে এজ এ মোরাল গাইড, বা এরকমও বলতে পারো ওয়ার্ডসওয়ার্থ অ্যাকচুয়ালি নেচারকে মানে ওয়ার্ডশিপ করতেন, এরকমও বলতে পারো, বা মোরাল গাইড এরকমও বলতে পারো। শেলি অ্যাজ এ রেভলিউশনারি পোজ, অবশ্যই আমরা দেখেছি ওয়েস্ট টু দ্য ওয়েস্ট উইন্ডে। অ্যান্ড কিটস অ্যাজ পিওর বিউটি, কিটস নেচারকে দেখেছে পিওর বিউটি হিসাবে, ঠিক আছে। আর শেলি দেখেছে রেভলিউশনারি একটা স্পিরিট হিসাবে বা ফোর্স হিসাবে। তো এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি বলবো তোমাদের যারা এই রোম্যান্টিক এজটাকে যারা তোমাদের ফেভারিট এজ হিসাবে বলবে, বা জেনারেলি তোমাকে এখান থেকে এই প্রশ্নটা ধরতেই পারে, যেহেতু এটা রোম্যান্টিক পিরিয়ডের সব ইম্পর্টেন্ট ফিগার, ঠিক আছে। নেক্সট, কম্পেয়ার দ্য ট্রিটমেন্ট অফ ইমাজিনেশন ইন ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের যে ইমাজিনেশনের ট্রিটমেন্টটা কেমন ছিল। ওয়ার্ডসওয়ার্থ ভিউড ইট অ্যাজ এ রিফ্লেক্টিভ ইমোশন অ্যান্ড কোলরিজ saw it as a divine creative power, কোলরিজ এটাকে একটা ডিভাইন ক্রিয়েটিভ পাওয়ার হিসেবে দেখেছে, অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ কী করেছে, অ্যাজ এ রিফ্লেক্টিভ ইমোশন হিসেবে দেখেছে। এটাই হচ্ছে এদের দুজনের ইমাজিনেশনের প্রতি ট্রিটমেন্ট, ঠিক আছে, ট্রিটমেন্ট অফ ইমাজিনেশন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে হাউ ডিড দ্য রোম্যান্টিক পোয়েটস রিয়াক্ট টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই কথাটা এই রোম্যান্টিক পিরিয়ডের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, যেমন ফ্রেঞ্চ রেভলিউশনটাও ইম্পর্টেন্ট, তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দে অপোজড ইট, এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আমরা দেখেছি আমরা ওয়ার্ডসওয়ার্থের একটা যে সনেট আমরা পড়েছি, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, সেখানে আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিপক্ষে তিনি লিখেছেন। তো এখানে দেখো সেই আইডিয়াটাই বলছে, দে অপোজড ইট
সিইং ইট অ্যাজ এ ডিহিউম্যানাইজিং, তারা এটাকে দেখেছেন ডিহিউম্যানাইজিং হিসেবে, অ্যান্ড লঙ্গিং ইনস্টিড ফর দ্য পিউরিটি অফ রুরাল লাইফ, এবং তারা এটার বদলে পিউরিটি অফ রুরাল লাইফটাকে বেশি প্রায়োরিটি দিয়েছেন, আর ন্যাচারাল হারমোনি, তারা ন্যাচারাল হারমোনিটাকে বেশি করে চেয়েছে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরিবর্তে। তো রোম্যান্টিক পোয়েটদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রতি যে রিয়াকশন ছিল এটাই, দি অপোজিট, তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিরোধিতা করেছেন। সিং ইজ দ্যাট ডিহিউম্যানাইজিং, তারা ডিহিউম্যানাইজিং হিসেবে দেখেছে এটা, এবং লঙ্গিং ইনস্টিড ফর দ্য পিউরিটি অফ রুরাল লাইফ অ্যান্ড ন্যাচারাল হারমোনি। ঠিক আছে, নেক্সট হচ্ছে, আর বেশি প্রশ্ন নেই, নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য স্পিরিচুয়াল অ্যান্ড ফিলোসফিক্যাল এলিমেন্টস ইন রোম্যান্টিক পোয়েট্রি। রোম্যান্টিক পোয়েট্রিতে স্পিরিচুয়াল অ্যান্ড ফিলোসফিক্যাল এলিমেন্টসগুলো কি? সেটা হচ্ছে বিলিফ ইন দ্য ইউনিটি অফ ম্যান, ঠিক আছে, নেচার অ্যান্ড গড অ্যান্ড দ্য ইমাজিনেশন অ্যাজ দ্য লিঙ্ক বিটুইন দ্য হিউম্যান অ্যান্ড ডিভাইন। এই প্রশ্নটা একটু দেখে নেবে তোমরা, এই প্রশ্নটা অতটাও ইম্পর্টেন্ট নয় আমি বলবো, তবু একটু চোখ বুলিয়ে নেবে। নেক্সট একটা প্রশ্ন আছে, হোয়াই ইজ দ্য রোম্যান্টিক এজ কল্ড দ্য এজ অফ পোয়েট্রি। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যে রোম্যান্টিক এজটাকে কেন এজ অফ পোয়েট্রি বলা হচ্ছে। বিকজ পোয়েট্রির ক্ষেত্রে কিন্তু এই এজটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ পোয়েট্রি বিকেম দ্য ডমিনেন্ট লিটারারি ফর্ম। এই রোম্যান্টিক পিরিয়ডে পোয়েট্রি হচ্ছে মেজর ডমিনেন্ট লিটারারি ফর্ম হিসাবে উঠে আসে, ঠিক আছে, এক্সপ্রেসিং দ্য এজেস আইডিয়ালস অফ ইমোশন, এবং যেটা এক্সপ্রেস করে সেই এজের, মানে রোম্যান্টিক এজের আইডিয়ালস অফ ইমোশনটাকে যেটা এক্সপ্রেস করে, সেটা ইমাজিনেশনটাকে এক্সপ্রেস করে অ্যান্ড বিউটিটাকে এক্সপ্রেস করে। ঠিক আছে, তাই এখানে এই এজটাকে এজ অফ পোয়েট্রি বলা হয়, কারণ এখানে হচ্ছে এই পোয়েট্রি মেন ডমিনেন্ট লিটারারি ফর্ম হয়। ঠিক আছে, এবং দেখবে এই সময়কার পোয়েট্রিতে প্রচুর হচ্ছে সিম্বলিজম এইগুলোর ইউজ মানে হয়ে থাকে, তো এই জন্যও কিন্তু এটা ইম্পর্টেন্ট। তো হোয়াই ইজ দ্য রোম্যান্টিক এজ কল্ড দ্য এজ অফ পিউরিটি, আনসারটা তোমরা এটা করতে পারো, ভালো আনসার হয়ে যাবে তোমাদের জন্য। নেক্সট আর কিছু নেই, আমাদের প্রশ্ন এখানেই শেষ হচ্ছে, এবং আমি তোমাদের যেটা বলছিলাম, আমাদের ইবুক সম্পর্কে কয়েকটি রিভিউ তোমাদের সঙ্গে বা ফিডব্যাক তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট এটা উল্টে গেল কীভাবে এটা আমার ঠিক বুঝতে পারছি না। যাই হোক, তোমরা একটুখানি এটা ম্যানেজ করে নিও এটা কীভাবে উল্টে গেছে। তো যদিও আমরা কিন্তু আমাদের টেলিগ্রামে আমরা কয়েকটা শেয়ার করেছি, এখানে দেখো এই যে আমরা ফিডব্যাকগুলো আছে, এই যে ফিডব্যাকগুলো আছে আমাদের, এটা হচ্ছে ইবুক সম্পর্কে, এটা কিন্তু খুবই সামান্য নগণ্য, আমি জাস্ট কয়েকটা দিয়েছি। ঠিক আছে, যদিও আমরা কিন্তু টেলিগ্রামে কিছু শেয়ার করেছিলাম, জাস্ট কয়েকটা দিয়েছি তোমাদের দেখার জন্য, কারণ অনেকের অনেক রকম ডাউট আছে, তো তোমরা এটা দেখে নিও। আমরা খুব সুন্দর এখান থেকে ফিডব্যাক পেয়েছি, এবং এখনও প্রচুর আছে, বাট সেগুলো দেওয়া সম্ভব হয়নি, চাপ পারলে কোনো একদিন দিয়ে দেবো, আবার তোমরা দেখে নিতে পারো। তো একটাই কথা বললো, আমাদের ওই ইবুক হচ্ছে তোমাদের ইন্টারভিউর জন্য যেটা বললাম 80 থেকে 90% তোমাকে 80 থেকে 90% তোমার কভার করে দেবে, এটুকু শিওর তোমাদের। শুধুমাত্র কিন্তু ইংলিশের জন্য, শুধুমাত্র ইংলিশের জন্য তোমার এখান থেকে তোমার 80 থেকে 90% কভার হয়ে যাবে, এটুকু শিওর। ঠিক আছে, কারণ এর মধ্যে সব কিছুই ইনক্লুড আছে, তোমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বলো, সিচুয়েশনাল বেসড কোশ্চেন বলো, ক্লাসরুম ম্যানেজমেন্ট বলো, B.Ed বলো, TLM বলো, ঠিক আছে, তারপরে তোমাদের যে আমাদের যে এডুকেশন পলিসি বলো, এডুকেশন কমিশন বলো, সব কিছুই মোটামুটি এর মধ্যে ইনক্লুড আছে, আরও অনেক কিছু। তো তোমাদের হেল্পফুল হবে, চাইলে তোমরা হোয়াটসঅ্যাপে এই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিও এখানকার মতো শেষ হচ্ছে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যাওয়ার আগে অবশ্যই সবাই একটা করে লাইক করে যাবে।